ওকে। আচ্ছা, আজকের পড়া হচ্ছে মৌলের যোজ্যতা বা যোজনী। মৌলের যোজ্যতা বা যোজনী ইংরেজিতে ভ্যালেন্সি বলে। ভ্যালেন্সি এর সংজ্ঞা। যোজ্যতা বা যোজনী একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, তাকেই যোজ্যতা বা যোজনী বা ভ্যালেন্সি বলে। আমাদের রসায়নে একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত করে আমরা নানা ধরনের যৌগ বা অণু সৃষ্টি করি। আর রসায়নের কাজই হচ্ছে এটা, নতুন নতুন যৌগ বা অণু সৃষ্টি করা। এই সৃষ্টি করতে গেলে আমাদের যোজনী লাগে। অর্থাৎ একটা মৌল আরেকটা মৌলের সাথে যখন যুক্ত হবে, তখন যে তার পাওয়ারটা বা ক্যাপাসিটিটা সেই অনুযায়ী তারা যুক্ত হয়। এই যুক্ত হইতে যে পাওয়ার বা ক্যাপাসিটি বা ক্ষমতা, তাকেই আমরা যোজনী বা ভ্যালেন্সি বলি। যেমন উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন অক্সিজেন আর হাইড্রোজেন, এই দুইটা পরমাণু বা মৌলকে যদি আমরা একত্রে করতে যাই, তাহলে একটা অক্সিজেন পরমাণু সাথে দুইটা হাইড্রোজেন পরমাণু লাগে। তাহলে একটা অক্সিজেন পরমাণুর সাথে দুইটা হাইড্রোজেন পরমাণু লাগে। একটা অক্সিজেন পরমাণুর সাথে দুইটা হাইড্রোজেন পরমাণু লাগে, তাহলে H2। এই যে এখানে সৃষ্টি হলো H2O, এটা হচ্ছে একটা পানির একটা অণু, অর্থাৎ একটা নতুন যৌগ বা অণু সৃষ্টি হয়ে গেছে। তো এই অণুটা বা যৌগটা সৃষ্টি করতে গিয়ে অক্সিজেনের সাথে সম্পর্ক করতে গেলে দুইটা হাইড্রোজেন পরমাণু লাগে। যদি একটা পাঠায় তাহলে হয় না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে দুইটা হাইড্রোজেন লাগে একটা অক্সিজেনের সাথে। তাহলে অক্সিজেনের ক্ষমতা বা পাওয়ার এখানে 2, তার মানে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে হাইড্রোজেনের পাওয়ার কত? হাইড্রোজেনের এখানে যোজনী বা ক্ষমতাটা হচ্ছে তাহলে 1। এভাবে আমরা নানান ধরনের যৌগ এই যোজনীর মাধ্যমে সৃষ্টি করতে পারি। যেমন পটাশিয়াম আর অক্সিজেন যদি আমরা একত্রে করতে যাই, তাহলে একটা অক্সিজেনের সাথে পটাশিয়াম যদি যায়, তাহলে একা গিয়ে যৌগ গঠন করতে পারে না, দুইটা পটাশিয়াম লাগে। তাহলে K2। তাহলে এখানে পটাশিয়াম আর যোজনী হবে 1, অক্সিজেনের যোজনী হবে 2। এভাবে আমাদের রসায়নের যে একটা পর্যায় সারণী আছে, ওই পর্যায় সারণীতে 1 থেকে 30 পর্যন্ত যে মৌলিক পদার্থগুলো আছে, তাদের যোজনীগুলো আমরা মুখস্থ করে নেব। তারপর 30-এর পর আমরা 10-15টা মৌলের যোজনী বেছে 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 আমরা নেব। তো কোনগুলো বেছে নেব আমরা ক্লাস আগাতেই আমরা সেগুলো বলে দেব। এই যোজনী আমাদের ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী সংজ্ঞা আছে। তাহলে যোজনীর ইলেকট্রনীয় সংজ্ঞা কি? যোজনীর ইলেকট্রনীয় সংজ্ঞা হচ্ছে একটা মৌল যে কটা ইলেকট্রন ছাড়তে পারে, অথবা একটা মৌল আরেকটা মৌলের সাথে যে কটা ইলেকট্রন আদান প্রদান করতে পারে। ইলেকট্রনের সেই সংখ্যাকে তখন যোজনী বা যোজ্যতা বা ভ্যালেন্সি বলে। তাহলে ইলেকট্রনের সংখ্যাটা কেমন? ইলেকট্রনীয় সংখ্যাটা হচ্ছে একটা মৌল কতটা ইলেকট্রন ছাড়তে পারে, অথবা একটা মৌল কতটা ইলেকট্রন আরেকটা মৌলের সাথে আদান প্রদান করতে পারে। যে কটা ইলেকট্রন আদান প্রদান করবে সেইটাই হচ্ছে ওই মৌলের ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী যোজ্যতা বা যোজনী বা ভ্যালেন্সি। যেমন সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি টানি, তাহলে দেখা যাবে আর সর্ববহিস্থ স্তরে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা সোডিয়াম ধাতু ছেড়ে দিবে, তাহলে মাইনাস ইলেকট্রন। যেহেতু পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন সবসময় সমান থাকে,
কিন্তু এখানে যেহেতু একটা ইলেকট্রন চলে গেল, তাহলে একটা প্রোটন কিন্তু এখানে বেড়ে গেল। যেহেতু প্রোটনের চার্জ পজিটিভ, সে কারণে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হয়ে গেছে। এই অবস্থায় এটার নাম কিন্তু ক্যাটায়ন, এটার নাম ক্যাটায়ন। অপরদিকে ক্লোরিন পরমাণু ওই ছেড়ে দেওয়া একটা ইলেকট্রন নিয়ে Cl মাইনাস গঠন করে, এটার নাম হচ্ছে অ্যানায়ন। যেহেতু এখানে ইলেকট্রনের সংখ্যা একটা বেড়ে গেল, সেহেতু এর চার্জটা হবে নেগেটিভ, অর্থাৎ মাইনাস বা ঋণাত্মক চার্জ। তাহলে এই দুইটা উদাহরণ দেখা যাচ্ছে। সোডিয়াম পরমাণু কয়টা ইলেকট্রন ছাড়তে পারছে? একটা, অতএব সোডিয়ামের যোজনী হবে 1। এখানে ক্লোরিন কয়টা ইলেকট্রন নিতে পারছে? একটা, তাহলে ক্লোরিনের যোজনী হবে 1। এভাবে আমরা ইলেকট্রনের মতামতে যোজনী, যোজ্যতা বা ভ্যালেন্সি আমরা জেনে নিতে পারি বা আমরা হাইলাইট করতে পারি। এভাবে বইয়ের মধ্যে আরও অনেক উদাহরণ আছে, তোমরা সেগুলো দেখে নিবে। যোজনীর স্কেল। যোজনীর স্কেল এই যোজনী স্কেল অর্থাৎ কত থেকে কত পর্যন্ত হতে পারে? এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 0 থেকে 8 পর্যন্ত হলো যোজনী বা যোজ্যতার স্কেল বা তার সীমা। আমরা এখন এই যোজনীর কিছু প্রকারভেদ আছে, প্রকারভেদগুলো পড়ব। শূন্য যোজ্যতা কাকে বলে? যে সকল মৌলের যোজ্যতা ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী দেয়ও না নেয়ও না, সেই ক্ষেত্রে তাদের যে যোজ্যতা, সেই যোজ্যতাকে শূন্য যোজ্যতা বলে। যেমন পর্যায় সারণীর যদি 18 নম্বর গ্রুপের দিকে তাকাই, তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই মৌলগুলো আমরা খুঁজে পাবো। এই মৌলগুলোর সবারই যোজ্যতা হচ্ছে শূন্য, অর্থাৎ এরা ইলেকট্রন দেয়ও না, ইলেকট্রন নেয়ও না, অর্থাৎ এরা সবসময় এদের সর্ববহিস্থ স্তর অষ্টক অথবা ডুপ্লেট পূরণ করে থাকে। আমরা এবার পড়ব যৌগমূলক। যৌগমূলক কাকে বলে? কিছু যৌগমূলকের সংকেত আমরা এখানে এখন দেখতে পারবো। তো সংজ্ঞায় যদি আমরা যাই, সংজ্ঞা খুব সহজ, কঠিন কিছুই নাই। যৌগমূলকের ডেফিনেশন বা সংজ্ঞা যেটা হবে সেটা হচ্ছে যে 2 বা ততোধিক পরমাণু, একটা হইলে হবে না, 2 বা ততোধিক পরমাণু একত্রে মিশিয়া যদি একটা গুচ্ছ গঠন করে এবং সেই গুচ্ছ কখনো ঋণাত্মক কখনো ধনাত্মক চার্জ বিশিষ্ট হবে, এরা রাসায়নিক বিক্রিয়ায় যেভাবে অংশগ্রহণ করবে সেভাবেই বিক্রিয়া শেষে বের হয়ে আসবে। এই ধরনের ধনাত্মক ও ঋণাত্মক গুচ্ছকেই যৌগমূলক বা রেডিক্যাল বলে। আবারও রিপিট হচ্ছে, 2 বা ততোধিক পরমাণু একত্রে মিলিত হয়ে একটা গুচ্ছ গঠন করবে, যে গুচ্ছটা ধনাত্মক বা ঋণাত্মক চার্জ ধারণ করবে এবং এই ধনাত্মক ও ঋণাত্মক চার্জওয়ালা গুচ্ছগুলো রাসায়নিক বিক্রিয়ায় যেভাবে অংশগ্রহণ করবে সেভাবেই বিক্রিয়া শেষে ফেরত আসবে। এই ধরনের ধনাত্মক ঋণাত্মক গুচ্ছগুলোকে যৌগমূলক বা রেডিক্যাল বলে। বইয়ের মধ্যে অনেকগুলো যৌগমূলকের সংকেত দেওয়া আছে, আমরা সেগুলো প্র্যাকটিস করব এবং তাদের যোজনী এবং তাদের চার্জের সংজ্ঞা আমরা মুখস্থ করে নেব। এখানে আমি কিছু তারপরও দেখাই দিচ্ছি। উদাহরণ SO4,
এখানে কয়েকটা যৌগমূলকের সংকেত দেওয়া হলো, এগুলো আমরা একটু দেখি নেই কী কী নামে। SO4 2- এটা হচ্ছে সালফেট যৌগমূলক। CO3 2- এটা হচ্ছে কার্বনেট যৌগমূলক। পরেরটা হচ্ছে NO3- নাইট্রেট যৌগমূলক। তারপরেরটা হাইড্রো অক্সাইড যৌগমূলক। তারপরেরটা অ্যামোনিয়াম NH4+ অ্যামোনিয়াম। তারপরেরটা হচ্ছে PH4+ অর্থাৎ ফসফোনিয়াম যৌগমূলক। এই যৌগমূলকগুলো দেখো কেউ কেউ ঋণাত্মক চার্জ বিশিষ্ট, আবার কেউ কেউ ধনাত্মক চার্জ বিশিষ্ট। এই যৌগমূলকগুলো কোনো যোগে উপস্থিত থাকিয়া রাসায়নিক বিক্রিয়া যেভাবে যাবে, বিক্রিয়া শেষে আবার এরা সেভাবেই ফেরত আসবে। তো এই যৌগমূলকগুলোকে যোজনীয় আছে, চার্জ সংখ্যাও আছে। তো যোজনী আমরা এখান থেকেই জানতে পারি, চার্জের সংখ্যাটাও এখান থেকে জানতে পারি। যদি আমরা উপরের দিকে তাকাই, সংকেতের উপরের দিকে যদি তাকাই, তাহলে 400 সংখ্যা আছে। 400 সংখ্যা, এই সংখ্যাগুলি হচ্ছে যৌগমূলকের যোজনী। যেমন সালফেট 2- এখানে সংখ্যা কত 2, তাহলে সালফেটের যোজনী হচ্ছে 2, আর তার আয়ন বা চার্জের সংখ্যা কত 2-। ঠিক একইভাবে কার্বনেটের সংখ্যা এখানে চার্জের সাথে আছে 2, তাহলে আর যোজনী 2। পরেরটা কোনো সংখ্যা নাই, অর্থাৎ একটা 1 আছে, তাহলে আর যোজনী 1। তারপরেরটা মাইনাস চিহ্নের সামনে কোনো সংখ্যা নাই, তার মানে একটা 1 আছে, এটা যোজনী 1। ঠিক একইভাবে অ্যামোনিয়াম যে যৌগমূলক, তারও সামনে সংখ্যা 1, ফসফোনিয়ামের সামনের সংখ্যা 1, তাহলে অ্যামোনিয়ামের যোজনী হচ্ছে 1, ফসফোনিয়ামের যোজনী হচ্ছে 1। এরকম আমাদের হাতে আরও কিছু যৌগমূলক আছে, আমরা সেগুলো বই থেকে পড়ে নেব। আচ্ছা, যৌগমূলকের বৈশিষ্ট্য। যৌগগুলোর বৈশিষ্ট্য যদি এখানে বৈশিষ্ট্য হয়, যৌগমূলকের বৈশিষ্ট্য, যৌগমূলকগুলো একাধিক উপাদান দ্বারা গঠিত হবে। এরা কখনো ধনাত্মক বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট হবে। এরা রাসায়নিক বিক্রিয়ায় যেভাবে অংশগ্রহণ করে সেভাবেই ফেরত আসে। এগুলো যদি আমরা লিখে দিই, এগুলো যৌগমূলকের বৈশিষ্ট্য হয়ে যাবে। তাহলে জৈবমূলকের এখন আমরা প্রকারভেদটা দেখি। যৌগমূলক সংজ্ঞায় আমরা যেভাবে দিলাম এবং যেভাবে উদাহরণগুলো আমরা লিখলাম, এখানে 2 টাইপস দেখা যাচ্ছে, কখনো ঋণাত্মক, কখনো ধনাত্মক। অর্থাৎ যৌগমূলক 2 টাইপস বা 2 প্রকার, একটা হচ্ছে ধনাত্মক যৌগমূলক, একটা হচ্ছে ঋণাত্মক যৌগমূলক। ধনাত্মক যৌগমূলকের যদি সংজ্ঞা চায়, তাহলে আমরা প্রথমে যে পুরো সংজ্ঞাটা দিয়েছি সেখান থেকে কেটে নেব। ঋণাত্মকের বেলাতেও যদি সংজ্ঞা চায়, তাহলে আমরা ওইখান থেকে কেটে নেব। কীভাবে কাটবো দেখি আমরা। ধনাত্মক যৌগমূলক কাকে বলে? ধনাত্মক যৌগমূলক 2 বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে গুচ্ছ গঠন করে সাথে ধনাত্মক চার্জ হিসাবে অবস্থান করে, তাদেরকে ধনাত্মক যৌগমূলক বলে। এভাবে যে সকল যৌগমূলক 2 বা ততোধিক পরমাণু দ্বারা গঠিত হয়ে একটা গুচ্ছ তৈরি করে এবং গুচ্ছগুলো ঋণাত্মক আয়নের ন্যায় আচরণ করে, তাদেরকে ঋণাত্মক যৌগমূলক বলে। তো ধনাত্মক যৌগমূলকের উদাহরণ হিসাবে এখানে অ্যামোনিয়াম আয়ন, ফসফোনিয়াম দিতে পারো। আর উপরে 1, 2, 3, 4টা আছে, এই 4টা হচ্ছে ঋণাত্মক যৌগমূলকের উদাহরণ। এইবার আমরা যে যোজনী বা যোজতা পড়লাম, তার পরিবর্তন দেখব। যোজনীর পরিবর্তনও হতে পারে, এই জন্য আমাদের কিছু প্রকারভেদ আছে। সেগুলো হচ্ছে পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী কাকে বলে? যে সকল মৌলের একাধিক যোজনী থাকে, তাদেরকে পরিবর্তনশীল যোজনী বলে। এই পরিবর্তনশীল যোজনীর উদাহরণগুলো হচ্ছে
এখানে 4টা মৌলের উদাহরণ দেওয়া হলো। প্রথমটা হচ্ছে কপার, আমরা বাংলায় এটাকে তামা বলি। তারপরটা হচ্ছে আয়রন, বাংলায় লোহা বলি। তারপরটা সালফার, তারপরটা হচ্ছে ফসফরাস। এই 4টা মৌলের যোজনী এখানে আমরা ডান পাশে লিখে দিছি। কপারের হচ্ছে 1 2, আয়রন হচ্ছে 2 3, সালফারের হচ্ছে 2 4 6 এবং ফসফরাসের হচ্ছে 3 5। অর্থাৎ এই মৌলগুলো একাধিক যোজনী প্রদর্শন করতে পারে, ফলে এদের যোজনীগুলোকে পরিবর্তনশীল যোজনী বলে। তাহলে কপারের এখানে সবগুলো মোটামুটি কপার, আয়রন এবং ফসফরাসের এখানে 2টা করে যোজনী দেখা যাচ্ছে। এই যোজনীগুলোর সর্বনিম্ন যে যোজনী তাকে আজ যোজনী বলে, আর উপরের যে যোজনীটা তাকে ইক যোজনী বলে। এই পরিবর্তনশীল যোজনী আবার দুই ভাগে বিভক্ত, একটা আজ যোজনী, একটা হচ্ছে ইক যোজনী। কোনো মৌলের একাধিক যোজনীগুলোর মধ্যে সর্বনিম্ন যোজনীকে আজ যোজনী, এবং এই আজ যোজনী দিয়ে যখন কোনো যৌগ গঠন করবে তখন তাকে বলা হবে আজ যৌগ। আর উপরের যোজনী অর্থাৎ বড় যোজনীটা দিয়ে বড় যোজনীকে আমরা বলবো ইক যোজনী, এবং যখন যৌগ গঠন করবে তখন তার নামের শেষে ইক হিসাবে আমরা উচ্চারণ করব। যেমন কপার আর ক্লোরিন মিলে যদি কপারের সর্বনিম্ন যোজনী প্রয়োগ করে যদি ক্লোরিনের সাথে যুক্ত হতে যায়, তাহলে এখানে নামের শেষে আস যোগ করতে হবে, সরেয়া দন্তস্ব আস। তাহলে কপার আর ক্লোরিন মিলে তৈরি হবে কিউ প্লাস ক্লোরাইড। আর যদি কপারের 2 যোজনী ব্যবহার করি বড়টা, তাহলে নামের শেষে ইক যোগ করতে হবে। তাহলে কপার আর ক্লোরিন মিলে এখানে কপার যদি 2 যোজনী ব্যবহার করে তাহলে তখন হবে কিউপ্রিক ক্লোরাইড। এভাবে আয়রন যদি 2 যোজনী ব্যবহার করে তখন তার নাম হবে ফেরাস, যদি 3 যোজনী ব্যবহার করে তখন তার নাম হবে ফেরিক। এভাবে আমরা পরিবর্তনশীল যোজনীও আমরা মোটামুটি বুঝে নিলাম। আচ্ছা, আমরা এখন এই পরিবর্তনশীল যোজনীর আস এবং ইক বাদেও আমাদের হাতে আরও কিছু যোজনী আছে, সেই যোজনীগুলো দেখব। সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী। সক্রিয় যোজনী কাকে বলে? কোনো মৌল যখন অপর কোনো মৌলের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে ওই যোগের মধ্যে যে যোজনীটা প্রকাশ পায়, প্রকৃতপক্ষে যে যোজনীটা প্রকাশ পায় তাকেই বলা হয় সক্রিয় যোজনী। তাহলে সুপ্ত যোজনী কাকে বলে? কোনো যৌগের মধ্যে যে মৌলগুলো থাকে বা পরমাণুগুলো থাকে, সেই মৌলগুলোর সর্বোচ্চ যোজনী থেকে যদি ব্যবহৃত যোজনী আমরা বিয়োগ করি, তাহলে ওখানে যে যোজনীটা পাওয়া যাবে তাকে সুপ্ত যোজনী বলে। তো সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী আমরা একটু উদাহরণ দিয়ে দেই। FeCl2 আয়রনের যোজনী ছিল আমাদের 2 3। এখানে যোজনী যখন যৌগ গঠন হবে তখন যোজনী একটা মৌলের যোজনী আরেকটা মৌলের ডান পাশে নিচে যাবে, আর ওই পাশের মৌলটার যোজনী বাম পাশের মৌলের নিচে চলে আসবে। এখানে FeCl2, তাহলে এই 2টা হচ্ছে আয়রনের যোজনী, আর ক্লোরিনের যোজনী 1। সেহেতু আয়রনের ডান পাশে নিচে আসার কথা, কিন্তু একের আমরা মূল্য দেই না বিধায় আমরা এখানে লিখি না, এটা উজ্জ্ব থেকে যায়। অর্থাৎ FeCl2 আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে এখানে 2, ক্লোরিনের সক্রিয় যোজনী হচ্ছে এখানে 1। আমরা এখানে তাহলে সুপ্ত যোজনীর উদাহরণ দেব। সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী বাইর করব। এখানে সালফার অক্সিজেনের জন্য 2, এখানে 2 আসতো, কিন্তু 2 না আসিয়া
এখানে 2 হয়েছে, তার মানে সালফারের যোজনী এখানে মনে মনে 4, 4 থেকে অক্সিজেনের 2 যোজনী মাইনাস দিয়ে অনুপাত করে তাহলে 2 চলে যাওয়ার 2 থাকে, সেই 2টা এখানে। তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে সালফারের সর্বোচ্চ যোজনী ব্যবহার হচ্ছে এখানে 4, তাহলে সেই 4। আর এখানে দেখানো হয়েছে যোজনীটা 2, তাহলে এইটা হচ্ছে ব্যবহৃত যোজনী, তাহলে -2 সমান সমান 2। অতএব সালফার ডাইঅক্সাইড যোগে সালফারের সুপ্ত যোজনী হচ্ছে এখানে 2। একই অবস্থায় কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী, এই যে কার্বন ডাইঅক্সাইড, তাহলে সুপ্ত যোজনী এখানেও কার্বনের যোজনী 4 আর এই ব্যবহৃত 2 সমান সমান 2। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী হচ্ছে 2, সালফার ডাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী হচ্ছে 2। টাইম শেষ, একটু লেট হয়েছে, তো আর একটা জিনিস দিয়ে দেখি। রাসায়নিক সমীকরণ কাকে বলে একটা উদাহরণ। রসায়ন মানেই সমীকরণ শিখতে হবে অসংখ্য, তো 1টা 2টা 3টা 4টা জানলেই আমরা মোটামুটি এভাবে অনেক সমীকরণ লেখার জন্য বা জানা বোঝার জন্য আমরা আগাইতে পারবো। তো এখানে সংজ্ঞা রাসায়নিক সমীকরণ, একটা সমীকরণে মাঝখানে তীর চিহ্ন অথবা সমান সমান চিহ্ন থাকে, এগুলোর নাম হচ্ছে গাণিতিক চিহ্ন। এই চিহ্ন দুইটার বামে যারা থাকে তারা হচ্ছে বিক্রিয়ক, ইংরেজিতে বলা হয় রিয়াক্ট্যান্ট। ডানে যারা থাকে তারা হচ্ছে উৎপাদ, ইংরেজিতে বলা হয় প্রোডাক্ট। অর্থাৎ একটা রাসায়নিক সমীকরণ গঠন হবে বিক্রিয়ক এবং উৎপাদ নিয়ে, আর মাঝখানে থাকবে তীর চিহ্ন বা সমান সমান চিহ্ন। আর বামে যদি একাধিক রিয়াক্ট্যান্ট বা বিক্রিয়ক থাকে তাহলে তাদের সামনে গাণিতিক চিহ্ন প্লাস ব্যবহার করব। ডান পাশেও যদি একাধিক উৎপাদ থাকে তা সেখানেও মাঝখানে গাণিতিক চিহ্ন প্লাস ব্যবহার করব। আমরা তাহলে সংজ্ঞাটা এখান থেকে দিতে পারি। যে সমীকরণে বিক্রিয়ক এবং উৎপাদগুলো প্রতীক বা সংকেতের মাধ্যমে লিখে তাদের মাঝখানে যোগ চিহ্ন ব্যবহার করে, বিক্রিয়ক এবং উৎপাদের আবার মাঝখানে গাণিতিক চিহ্ন তীর বা সমান সমান চিহ্ন ব্যবহার করলে যে সমীকরণটা পাওয়া যাবে তাকে রাসায়নিক সমীকরণ বলা হবে। উদাহরণ হিসেবে এখানে দিয়ে দিচ্ছি। এই যে বাম পাশে হাইড্রোজেন এবং ক্লোরিন নিচ্ছে, হাইড্রোজেন দ্বিপারমাণবিক মৌল এই জন্য H2, ক্লোরিন দ্বিপারমাণবিক মৌল এই জন্য Cl2। তাহলে হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে HCl হয়, এটা আমরা জানি। খুব সহজ একটা সাদামাটা রাসায়নিক সমীকরণ। এই সমীকরণের বামে যারা তাদেরকে বলা হয় রিয়াক্ট্যান্ট, বা বাংলায় হচ্ছে বিক্রিয়ক। ডানে যা তৈরি হবে তার নাম হচ্ছে উৎপাদ, ইংরেজিতে বলা হয় প্রোডাক্ট। তাহলে একটা যে সমীকরণে বিক্রিয়া এবং উৎপাদকে প্রতীক বা সংকেতের মাধ্যমে লিখে তাদের মাঝে যোগ চিহ্ন ব্যবহার করে এবার উভয়ের মাঝখানে তীর চিহ্ন বা সমান সমান চিহ্ন ব্যবহার করলে যে সমীকরণটা গঠন হবে তাকে রাসায়নিক সমীকরণ বলে। তাহলে এটাকে আমরা তীর চিহ্নিতে দেখাতে পারি, আবার সমান সমান চিহ্নিতে দেখাতে পারি। আমি এভাবেও দেখাতে পারি, এভাবেও দেখাতে পারি। যদি এইভাবে দেখাই তাহলে আমাদের একটু সমীকরণটা সমতা করতে হবে। সমতাটা কি? যদি রাসায়নিক সমীকরণের বামের পরমাণুর সংখ্যা ডানে পরমাণুর সংখ্যা যদি সমান হয়ে যায় তাকে আমরা বলবো রাসায়নিক সমতা সমীকরণ। এই সমীকরণ এটা সিম্পল শিখলাম, তার নিচেরটা হলো রাসায়নিক সমতা সমীকরণ। অর্থাৎ পরমাণুর সংখ্যা সমান করতে হবে। যেমন বামে হাইড্রোজেন পরমাণু কটা? 2টা, ডানে কটা? 1টা। তাহলে আমি কি করতে হবে সমান করার জন্য? এখানে 2 দ্বারা গুণ করবো। তাহলে হাইড্রোজেন পরমাণু কটা হলো? 2টা। এখানে হাইড্রোজেন পরমাণু কটা? 2টা। তাহলে বামে এবং ডানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান। একইভাবে ক্লোরিনের দিকে তাকাই, ক্লোরিন পরমাণু বামের দিকে কটা? 2টা। ডান পাশে 2 যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে হাইড্রোজেনের সাথেও গুণ আছে, ক্লোরিনের সাথেও গুণ আছে। তাহলে ক্লোরিন পরমাণু এখানে কটা? 2টা। তাহলে ক্লোরিন 2টা, ক্লোরিন 2টা, হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন 2টা।
তো এই যে সমীকরণটা এখানে টানলাম উভয় দিকে পরমাণুর সংখ্যা সমান, কাজেই আমরা এই সমীকরণটা বলবো রাসায়নিক সমতা সমীকরণ। তাহলে এটার নাম হচ্ছে রাসায়নিক সমতা সমীকরণ। তাহলে প্রথমে রাসায়নিক সমীকরণ আমরা শিখে নিলাম, উদাহরণ দিছি। পরেরটাও রাসায়নিক সমীকরণ, যদি আমরা এইভাবে দেখাই সমতা করে, সেটার নাম হবে রাসায়নিক সমতা সমীকরণ। তাহলে এখন আমরা বাম পাশে মোট পরমাণুর সংখ্যা কত? এখানে দুইটা, এখানে দুইটা, কটা হলো? 4টা। ডান পাশে কটা হলো? এখানে দুইটা, এখানে দুইটা, 4টা। তাহলে উভয় দিকে পরমাণুর সংখ্যা সমান, এই কারণে এই সমীকরণটার নাম হচ্ছে রাসায়নিক সমতা সমীকরণ। আমরা এরকম অনেক উদাহরণ বইয়ের মধ্যে আছে, আমরা দেখে নেব। হ্যাঁ, নাই, আমি আমার ক্লাসও শেষ। আর 30টা সেকেন্ড খাবো। 55 প্রাইম প্রকাশনী 55 পৃষ্ঠা যে অনুশীলনীটা আছে, মোটামুটি এই চ্যাপ্টারের পড়াগুলো শেষ। এখন অনুশীলনী, এই অনুশীলনীতে কোন প্রশ্ন সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বেশি বেশি করে পড়বা, এবং এই অনুশীলনীতে বিভিন্ন সালে কিছু কিছু প্রশ্ন খুব বেশি আসছে, ওই প্রশ্নগুলো বেশি বেশি করে পড়তে হবে। আর কিছু কিছু প্রশ্ন একবার বা দুইবার আসছে, সেগুলো মোটামুটি তার সাথে পড়ে নিলে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য কভার হয়ে যাবে। তাহলে আমরা এখানে এই অনুশীলনীতে যা যা প্রশ্ন আছে একটাও আমি বাদ দিইনি, সবগুলোই ব্ল্যাকবোর্ডে করানো হয়েছে। তোমরা যে প্রশ্নেই যাও সেই প্রশ্নেই দেখবা যে আমি এখানে হাইলাইট করে দিছি। এখানে তোমরা আর একটাও মানে তোমাদের আর আটক হবে না। তোমরা ইজিলি এটা রিভাইজ করে নিতে পারো, বারবার রিভাইজ করতে পারো, এবং দেখবা যে যত রিভাইজ করবে তত আয়ত্তে আসবে এবং তত ভালো লাগবে। তো আমাদের এই চ্যাপ্টারটা আজকে এখানেই শেষ। করোনার মধ্যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামীতে সুস্থ থাকলে দেখা হবে। আল্লাহ হাফেজ। চ্যাপ্টারটা শেষ করলাম, ভালো হইল।